আজকের আমি আমার একটা ঘটনা বলবো যে আমি যেখানে থাকি বা আমরা যেখানে কাজে এসেছি সেখানে কিন্তু পুলিশ অফিসার গার্ড থাকে বা তারা আর্মিতে আগে চাকরি করতো, যে আমাদের ভারতবর্ষে যেরকম 45 বছরের পার হয়ে গেলে থেকে চাকরি থেকে রিটায়ারমেন্ট দেওয়া হয়। এই রিটায়ারমেন্ট দেওয়ার পরে তাদেরকে টাকা তো দেওয়া হয় পেনশনের জন্য, আদার্স তাদেরকে বলা হয় যে আরও তো জীবন আছে, যে এর জন্য আপনি কি করবেন, কোনো চাকরি নেবেন ছোটোখাটো লিস্টে বা গাইডে বা সরকারি কোনো দপ্তরে, সেখানে আপনার কোনো কষ্ট হবে না। ঠিক সেই রকমই কাজ আমাদের এখানে একজন করে। তার বয়স ম্যাক্সিমাম তো 70-75 হবে ম্যাক্সিমাম, আমার এটা আন্দাজ। ম্যাক্সিমাম তো 70-75 হবে। এই 75 বয়সে তিনি এখন স্ট্রং আছেন। আমি তাকে ফোন নিয়ে গিয়েছিলাম যে তিনি আগে কি করতেন, আমাদের সাথে চলে ভালো মতো মোটামুটি চলে, মানে কথাবার্তা কেমন আছিস সমস্ত রকম কিছু চলে। আমি সেখানে ফোন নিয়ে গিয়েছিলাম যে আমি ওনাকে ভিডিও করবো, উনি আগে কি করতেন এবং এখন কি করেন, এবং আগে কেমন ছিল, কোথায় কোথায় ঘুরেছেন, কোথায় কোথায় কি করেছেন, কিরকম ডিউটি মেরেছেন, কীভাবে সৈন্যদের সাথে লড়াই করেছেন, সব কথা আমি অভিজ্ঞতা নেবো বলে জানবো বলে আপনাদের কাছে শেয়ার করবো বলে গিয়েছিলাম, বাট করছিলাম। কিন্তু উনি একটা কথা বললো যে যদি আমাকে বলছে আপনি যদি ভিডিও করছেন করুন, ঠিক আছে আমাকে বলছে, কিন্তু এটা কাউকে এখন এখানে যেখানে কাজ করছো আপনার ঠিকাদার লেবার মিস্ত্রি যে কোনো কাউকে আপনি কাউকে দেখাবেন না। আমি জিজ্ঞাসা করলাম, স্যার কেন আমি দেখাতে পারবো না? বলছে যে সমস্ত ক্যাটাগরির মানুষ এখানে থাকে, সমস্ত ক্যাটাগরির মানুষ এখানে থাকে। আমরা যে আর্মিতে জব করি, আমার মতো এরকম কত ডিফেন্স জুনিয়র, সমস্ত মানুষের ভিতরে একটা মানে বদ অভ্যাস থাকে যে আপনার সাথে আমি এই গল্প করছি বা কেন করছি, এটা ওপর মহলে তুলে দেবে যাতে আমার বকানি হয় বা প্রবলেম হবে, পরবর্তীকালে প্রবলেম ফেস করতে হবে। এই জন্য তিনি আমাকে বলছে ঠিক আছে। আমি তখন বললাম যে আমি হয়তো এখানে আর কাজে আসবো না বা আমি আর কাজ করব না, তাহলে কিন্তু আপনার সাথে এই কথাবার্তা চলাফেরার মাধ্যমে যে আপনি যেভাবে আমাদের সাথে চলা ব্যবহার করতেন সেগুলো মনে উঠলে যে আপনার ভিডিওগুলো দেখবো, এইভাবে আমি যাতে করে ভিডিওটা বানাতে পারি, এইভাবে আমি স্যারকে বলছি। এ বলছে ঠিক আছে, তুমি যদি একা একা দেখো বা বাড়িতে কাউকে দেখো সেটা ঠিক আছে, কিন্তু এখানে কাউকে দেখাবে না। কারণ এখানে কাউকে দেখালে ওপর মহলে আমাকে যখন অবজেকশন দেবে বা ওপরে মহলে আমাকে যখন কথা শুনতে হবে, তখন কিন্তু সমস্যার বাধার সম্মুখীন হব। আমি বললাম ঠিক আছে স্যার। তারপর উনি বলছে যে যেহেতু ওনার পার্সোনালিটি ব্যাপার, যে ওনার কি কাহিনী ছিল আর্মিতে, কিভাবে কি করতে, উনি বলছে যে আমি যখন আর্মি ছিলাম আমি কিন্তু ছিলাম গোয়েন্দা, গোয়েন্দা বিভাগে আমি কাজ করতাম। আমি বলছি গোয়েন্দা, আমি আশেপাশে বাংলাদেশ, মানে নেপাল, ভুটান, চীন, আমাদের ভারতবর্ষ সব আশেপাশে যে সমস্ত দেশ আছে আমি প্রত্যেকটা দেশে ঘুরেছি। আমি কেমনভাবে ঘুরেছি বলছে, আমি জওয়ান বা আমি গোয়েন্দা, আমাকে খবর দিতে হবে ভারতবর্ষ থেকে কিছু কি নিয়ে যাচ্ছে বা চুরি হচ্ছে বা কোনো কিছু আতঙ্কবাদী ভারতবর্ষের বুকে হামলা করতে পারে, এ বিষয়ে আমাকে খবর পাঠানো আমার ফোর্সের কাছে। এটাই ছিল আমার অ্যাকচুয়াল মাধ্যম কাজ। আমি বললাম তাহলে কিভাবে যেতে? বলছে যে আমি যেতাম একজন পাগল সেজে, রাস্তার পাগলের মতো সাজতাম, সেজে আমি তাদের বর্ডার আন্ডারে ঢুকে যেতাম, যাতে তাদের আর্মি ফোর্স বা অন্যান্য চীন যে কোনো দেশের আর্মি ফোর্স দেখলে ভাবতো এ পাগল, হয়তো ওপার থেকে পারো, মানে বেভুলে পাগলের যা মানসিক সমস্যা থাকে, তারা সেই রকম দেশ, সে সমস্ত রকম এভরিথিং সেরকম সেজে যখন তারা যেত বা স্যার যেতেন, তারা ভাবতো পাগল বলে করতো। বলছি একদিন কি হয়েছে, যেটা চীন, হ্যাঁ চীনে নাকি এরকম, আমি
যখন ঢুকেছি স্যার বলছেন যে আমি চিনি, যখন এরম পাগলের পেটে ঢুকেছি সেখানে বর্ডার খুলে দেখছি আমাদের ভারতবর্ষ থেকে কাঠ চুরি হচ্ছে, কাঠ পাচার হচ্ছে। সেখানে একটা দোকান ছিল, চায়ের দোকান। সেই চায়ের দোকানে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে ভিখারি যেমন যায়, যে গিয়ে খাবার চাইছে না চাইছে, তারপর জিজ্ঞেস যে এখানে কি হচ্ছে। চাওয়ালাটা বলছে যে এখানে এই দেশ থেকে ওই দেশে ঘাট পাচার হচ্ছে। এই সমস্ত কথা শুনে স্যার ওখান থেকে পানি খেয়ে বা জল খেয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পূর্বে স্যার তো যে পাগল নয়, উনি আসলে পাগলের বেশটা সেজেছেন, আসলে কিন্তু পাগল নয়। এজন্য উনি অন্যদিকে সরে গেলেন, যে ওনাদের ফোর্সের কাছে বা ইন্ডিয়ান ফোর্সের কাছে মেসেজ পাঠালে বা কল করলে বা বার্তা পাঠালে যে আমাদের দেশ থেকে এরকম বাইরে অন্য দেশে মাল পাচার হচ্ছে। যখন এই খবরটা আর্মি ফোর্সের কাছে যায়, তখন সেখানে সমস্ত মানে যে সমস্ত কর্মকর্তা ছিল আর্মির, তারা এই ব্যাপারটা জানার পরে তারা সমস্ত রকম গাড়ি ফাড়ি বন্দুক সন্দুক নিয়ে সেখানে হাজির হয়, গিয়ে তাদেরকে আটক করে নেয় ভারত সরকারের আন্ডারে। এই আটক করে নিয়ে তাদেরকে জেলবন্দি রাখা হয়, যে কেন, কোন দেশের লোক তোমরা। তখন তারা বলছে আমরা চীনের লোক বা যে দেশে গিয়েছিল, আমরা তো অত খেয়াল করছি না, ভুলে গিয়েছি। তাদেরকে আটক করা হয়, তারপর তাদেরকে শাস্তি স্বরূপ তাদেরকে সরকার হাতে তুলে দেওয়া হয়। এই রকমভাবে তিনি গল্প করছেন যে আমি প্রত্যেকটা দেশ, ওনার বাড়ি এখন মুর্শিদাবাদে। উনি রিটায়ার হয়ে গিয়েছিলেন প্রায় 20 বছর আগে, মানে 2000 সালে রিটায়ারমেন্ট নিয়েছে। মানে কত সালে থেকে উনি চাকরি করছেন? উনি বলছে আমি 17 বছর বয়স থেকে আমি আর্মি ফোর্সে ঢুকেছি। তা এখন 18 সালে পারমিশন ছিল না, বাট তারপরে আমার শরীর লম্বা চড়া, যেমন স্বাস্থ্য ফিট ছিল, তখন আমি 17 বছরে ঢুকে গিয়েছিলাম। এই 17 বছর থেকে প্রায় 2000 থেকে মাইনাস করলে দেখা যায় যে 50 বছর, বা মাইনাস করলে আরও মানে আমার মনে হয় উনি 1960-এর দিকে বা 70 সালে উনি আর্মিতে জয়েন করেছিলেন। ওনার এত বছরের কাহিনী যে উনি গোয়েন্দাগিরি করছেন। ওনার বাড়ি মুর্শিদাবাদ জেলার দিকে। মুর্শিদাবাদ জেলা থেকে উনি যে আমাদের ভারতবর্ষের সমস্ত রকমের, যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে উনি প্রত্যেকটা থানায় কম বেশি ওনার নলেজ আছে, যে কোন থানায় কী হয় বা কোন থানায় কোথায় থাকে। যখন আমি বলছি, আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথাকার লোক, আমি বলছি আমি দক্ষিণের লোক। তখন বলছে সুন্দরবন এলাকায়। আমি বললাম হ্যাঁ সুন্দরবন এলাকায় অ্যাকচুয়ালি পড়ে, বলে কোন থানা, আমি বলছি কুলপি। যে কুলপি, খানিপাড়া, অনেক রকম স্কুলের নাম বলছে, যেসব কুলপির আন্ডারে পড়ে, যেখানে আমরা গিয়েছিলাম ভোটের সময়। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তারপর বলছি যে আরো কত কত জায়গায় কি গিয়েছিলেন না গিয়েছিলেন। বলছে দেখো আমি যদি আপনাকে বা তোমাকে এগুলো ঘটনাগুলি আমি আপনাকে বলি, যদি আপনি কাউকে বলে দেন, এখানে এমন এমন অফিসার আছে যে ইস্যু পেয়েছে, যে আমার সাথে গল্প করছে শুনেছে, তখন তারা আমাকে এমনভাবে পেকড়ে ধরবে। যেহেতু পুলিশ আর্মি ফোর্সের এগার কাজ কারবার এমন, যে তারা মানুষকে কিভাবে কথা বার করতে হয় ঠিক তারা জানেন। এই জন্য তারা আমাকে ধরবে বা আলাদা, যে বুঝতে পারবে না যে আমাকে আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছে। এই জন্য আমি আপনাকে মানে আমাকে বেশি বলবো না, বেশি বলবো না মানে কিরম, যে আমি সব কিছু আপনাকে বলতে পারবো না বা তোমাকে বলতে পারবো না। কেন, আমার একটা চাকরির সিস্টেম আছে, আমি এই চাকরি করছি, এখানে অনেক রকমের আছে, যখন ওপর মহলে খবর পাঠাবে তখন আমার চাকরির সমস্যা হতে পারে। এই জন্য আমাকে বেশি বললো না। কিন্তু উনি যে গোয়েন্দাগিরি করেছেন, যে এত সুন্দর উনি যে বক্তৃতা দিচ্ছেন, যে আগেকার দিনে তখন তো আর এরকম এত উন্নত মানের যুগ ছিল না। সেই যুগে যে কেমনভাবে তিনি কাটিয়েছেন, কেমনভাবে যুদ্ধের সময় মোকাবিলা করেছেন, বন্যুজন সমস্ত রকম বলেছে। বাট আমি আপনাদেরকে যেটা বলছি না, কেননা এটা বললে ওনার অত্যন্ত ঝুঁকি সম্পন্ন, সেটা একটা পার্সোনালিটি ব্যাপার। আমার কাছে ভিডিও আছে, বাট আমি আপনাকে সেটা দেখাবো না, কেননা পার্সোনালিটি সম্পর্কে আমি কাউকে উন্মুক্ত করতে পারি না, যাতে তার পরবর্তী ভবিষ্যতে সেটাকে প্রবলেম হয়। এই জন্য আমাকে এই উনি যেগুলো বলেছেন সেই অভিজ্ঞতা দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি বা বলছি।
তাহলে আগের যুগে এই 20 বছর এখন মানে স্যারটাকে দেখলে বুঝতে পারবেন যে কতটা একটু মানে বয়স হয়ে গেছে ঢপ ধরে, তাও সমেত তিনি মুর্শিদাবাদ থেকে এ করে এখানে চাকরি করছেন। এখন মরণ পর্যন্ত করে কি উনি কোনো একটা রোগে আক্রান্ত হয়ে গেলে হয়তো তখন ছেড়ে দিতে পারে, কারণ উনি পেনশন পাবে, কোনো চাপ নেই, সরকারি কাজ আপনি পেলেনও আপনাকে পেনশন পাবে। আমাদের ওখানে একজন মাস্টার আছে, যে মাস্টারটা এখন মানে বিছনাসজ্জ হয়ে গেছে, কিন্তু তিনি আগেকার যুগে 30 টাকা রোজ থেকে 30 টাকা মাস থেকে তিনি চাকরি করে করে এসেছেন। এই চাকরি করার পরে এখন তিনি মাসে পেনশন পায় শুধু 22,000 টাকা। কিন্তু এই যে আর্মি ফোর্স এদের তো পেনশন ম্যাক্সিমাম তো বেশি হবে, 25-30 হবে। ভারতবর্ষের বুকে কত অর্থনীতি, যে কত মানুষ কত দিন দিন রিটায়ারমেন্ট হতো, তাদেরকে সম্পূর্ণ ভবিষ্যতের দায়িত্বটা সরকার নিয়ে রেখেছে। আমি জানি না অন্য দেশে হয় কিনা, কিন্তু আমাদের দেশে একটা, যদি এদের দেশে আমাদের দেশে যদি বা এটা কম করে আরো নতুন নতুন ভারতবর্ষে বেকারত্ব হার বেড়েছে, যদি নতুন কিছু দেওয়া হতো, যে ওদের 20,000 দিচ্ছে সেটা 10,000 দিয়ে এদেরকে আরো 10,000 দিয়ে সমস্ত কাট কাট করে একটা ছোটখাটো সরকারি যারা বেকারত্ব বাড়ছে, সরকার চায় যে জানো যে বেকারত্বটা কমুক, সরকার দেশ উন্নতি হোক, এটা হোক। কিন্তু এটা ঠিক হচ্ছে না, মানে বেশি পরিমাণে দেওয়া হচ্ছে অর্থনীতির দিক থেকে। যারা সরকারি চাকরি করে, যারা সরকারের কর্মকর্তা ছিলেন, তাদেরকে এর সমস্ত সুযোগ সুবিধা। সরকারি চাকরি মানে আপনি নিশ্চিত যে আপনার ভবিষ্যতে উজ্জ্বল। আপনি পড়ে থাকুন, মরে থাকুন, বেঁচে থাকুন, সব আপনি পাবেন। মাসে 20-22 হাজার টাকা। কেউ কাজ করেও 20-22 হাজার টাকা আমরা কামাতে পারি না, কিন্তু উনি কামিয়ে নিচ্ছেন। যার ফল মানে উনি অতীতের যে কর্মটা করেছেন আজ ভবিষ্যতে তিনি উপভোগ করছেন। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যোগ্য যদি মনে হয় আপনার কাছে ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।